আচ্ছা, প্রথমেই গ্রুপ তত্ত্ব বিষয়টা হচ্ছে, এখানে লেখা আছে একই অণুর দুই বা ততোধিক অভিবিন্যাস থাকে। অভিবিন্যাস যেমন আমরা কনফরমেশন, কনফিগারেশন, বিন্যাসগুলো যদি পরস্পর হতে পৃথকযোগ্য না হয়, অর্থাৎ আমরা যেমন বলি একটা সিস একটা ট্রান্স, অভিবিন্যাস আছে দুই রকম, কিন্তু সেগুলোকে আলাদা করে পৃথক করা যাচ্ছে না, তবে ওই অণু প্রতিসাম্য আছে। অণুর যে প্রক্রিয়ায় এই বিন্যাস সাধিত হয় তাকে প্রতিসাম্য ক্রিয়া বলে, যেমন প্রতিফলন, ঘূর্ণন, সংযোজন। এই বিষয়গুলোকে গাণিতিক তত্ত্বের সাহায্যে যখন ব্যাখ্যা করা হবে সেটাকে গ্রুপ তত্ত্ব বলা হচ্ছে। যেমন প্রকৃতিতে প্রতিসাম্য, যেমন এই পাতার মাঝখান বরাবর দুইটা অংশ, এইদিকে এবং এইদিকে, অর্থাৎ এইটাকে যদি আমরা একটা অক্ষ মনে করি, তাহলে দুই পাশের বিষয়টা একই রকম। কতিপয় ব্যতিক্রম ব্যতীত ছাড়া প্রায় সকল পানিরই ভৌত আকৃতিতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য ধারণ করে। প্রত্যেক পানি দুটি সমান অংশে বিভক্ত। যদি প্রাণীগুলো রঙিন হয়, যেমন জেব্রা, বাঘ, এদের রঙিন দাগগুলোর প্রস্থ, প্রশস্ত কোনো একটা কোণ উচ্চ মাত্রার প্রতিসাম্য নির্দেশ করে। এক্ষেত্রে পাখি, প্রজাপতি প্রতিসাম্যতা আদর্শ উদাহরণ। অর্থাৎ আমরা যদি একটা প্রজাপতি মনে করি, তাহলে সেই প্রজাপতিতে দুই পাশে অংশ থাকে, এরকম করে এই পাশেও অংশ থাকে। তাহলে মাঝখানে এটাকে যদি অক্ষ মনে করি, প্রজাপতির দুই পাশটা একই রকম, অর্থাৎ এই যে অভিবিন্যাস সেটা পৃথক করা যাচ্ছে না, ফলে এদের মধ্যে প্রতিসাম্যতা আছে বলে ধরা হয়। প্রতিসাম্য বা সিমেট্রি, এবার আসলো ওই একই বিষয়। সৃষ্টিকর্তা প্রকৃতিতে সবকিছুই জ্যামিতীয় ভাবে সাজিয়েছেন। প্রকৃতিও প্রতিসাম্যটাকে ভালোবাসে, এগুলো ভূমিকা। যেমন হাইড্রোজেন অণুর কথা বিবেচনা করা যাক। এখানে দুইটা হাইড্রোজেন, একটা এ বি। এই হাইড্রোজেন অণু এক এবং দুই দিক স্থিতি দুটির একটি অপরটিকে থেকে পৃথকভাবে চেনা যায় না, অর্থাৎ দুইটা হাইড্রোজেন একই রকম দেখতে। তো এখানে আমরা যদিও কি করেছি, এই চেঞ্জ করেছি, এই হাইড্রোজেনটাকে এই পাশে দিয়েছি, আগে এ আর বি ছিল, পরে বি আর এ লিখেছি, কিন্তু এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আমরা বুঝতে পারছি কেন, দুইটা জিনিস একই রকম। প্রতিসাম্যের গুরুত্ব কি? কেলাস, আকৃতি, গঠন বিশ্লেষণে প্রতিসাম্য ভূমিকা রাখে। অর্থাৎ একটা যৌগের যে কেলাস, যেমন সোডিয়াম ক্লোরাইডের একটা কেলাস হয়, সেই কেলাসটা ঘনক আকৃতির হয়। তাহলে যদি আমাদের এই আহ, প্রতিসাম্য বিষয়টা যদি না থাকতো, তাহলে এই এক একটা যৌগের যে আলাদা আলাদা আকৃতি বা কেলাস গঠন, সেগুলোর মধ্যে পার্থক্য তৈরি করা যেত না। এবং এখানে বিভিন্ন বর্ণালীতেও তারা পৃথক পৃথক, যেহেতু তাদের অভিবিন্যাস আলাদা, বর্ণালীর মধ্যেও তারা পৃথক পৃথক রেখা বা চিত্র তৈরি করে। মানে এক কথায় প্রতিসাম্যর বিষয়টি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা যৌগের মধ্যে যখন প্রতিসাম্য থাকে, তখন তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য থাকে। আর এই বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে তাদেরকে, তাদের গঠন, তাদেরকে চেনা, তাদের বিন্যাস তৈরি করা, সবকিছুতেই ওই প্রতিসাম্য বিষয়গুলো প্রভাব বিস্তার করে। এরপর আসছে প্রতিসাম্য ক্রিয়া। যখন কোনো দুই অণু বা ততোধিক অণুর অভিবিন্যাস থাকে, এই বিন্যাসগুলো যদি পরস্পর হতে পৃথকযোগ্য না হয়, তবে ওটার প্রতিসাম্য আছে বলে ধরে নেওয়া হয়। এটুকু তো আমরা বুঝলাম। অণুর যে প্রক্রিয়ায় এই অভিবিন্যাস সাধিত হয় তাকে প্রতিসাম্য ক্রিয়া বলে, অর্থাৎ প্রতিফলন, ঘূর্ণন এবং সংযোজন। অণু সংশ্লিষ্ট প্রতিসাম্য উপাদান ধারণা করে। প্রতিসাম্য উপাদান হলো কোনো বিন্দু হতে পারে, রেখা হতে পারে, তল হতে পারে, প্রতিসাম্য ক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ একটু আগে আমরা যেমন পাতাটা দেখলাম, পাতার ক্ষেত্রে আমরা একটা কি করলাম, একটা রেখা কল্পনা করলাম। এই রেখার এই পাশটা এবং এই পাশটা
আহ মানে একই রকম দেখতে, মানে এমন একটা রেখা দ্বারা আমরা কল্পনা করলে। আবার দেখা যাচ্ছে যে আমাদের একটা আহ যৌগ আছে, এমন একটা এরকম যৌগ, যে যৌগ বরাবর আমরা একটা বিন্দু কল্পনা করব। এই বিন্দু বরাবর পুরো যৌগটা একদম ভেতর দিয়ে আর কি, উপর থেকে নিচ পর্যন্ত, এটা লম্বালম্বি মনে করো, এই বিন্দু বরাবর এই পাশের অংশ এই পাশের অংশ আলাদা। তাহলে আবার কোনো সময় তল মনে করি। এখন তলটা বিষয়টা কি? তল তল বলতে কি বোঝাচ্ছে? মনে করো দুই তলা বাড়ি, তাহলে মাঝখানে বরাবর কি হচ্ছে, তল কল্পনা করে নিচে একটা ঘর উপরে আর একটা ঘর, আর নিচে একটা ইউনিট উপরে একটা ইউনিট। তাহলে এই তল বরাবর, অথবা আবার একই ফ্লোরে যদি দুইটা ইউনিট থাকে, মাঝখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা হচ্ছে তল, এই তল বরাবর দুই পাশে দুইটা ইউনিট, এরকম একই রকম। তাই বলছে যে প্রতিসাম্য, আমি যে একটা যৌগের, একটা যৌগ বা একটা যাই হোক, একটা পাতা বলো আর একটা প্রাণী বলো, একটা বিল্ডিং বলো, ওইটাকে যদি আমরা প্রতিসাম্য আছে কিনা সেটা লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে তোমাকে হয় একটা রেখা বরাবর হিসাব করতে হবে, অথবা তল চিন্তা করতে হবে যে এই তল বরাবর এই পাশ ওপাশ একরকম কিনা, অথবা একটা বিন্দু দিয়ে কল্পনা করতে হবে। এই এই জিনিসগুলাই হলো যে প্রতিসাম্য উপাদান। তাহলে প্রতিসাম্য উপাদানটা কি, সংজ্ঞাটা কি হবে প্রতিসাম্য উপাদানের? প্রতিসাম্য উপাদানের সংজ্ঞাটা, আহ কোনো বিন্দু রেখা অথবা তল যার সাপেক্ষে প্রতিসাম্য ক্রিয়া সংঘটিত হয়। এই তো। তাহলে এখন মনে করো যে আমাদের পানি, পানি একটা যৌগ। এই পানি যৌগটাকে আমরা কি করব, কল্পনা করব, যে দেখি যে এই যৌগটার আহ কি বলে, মধ্যে প্রতিসাম্য বিষয়টি আছে কিনা। তো ধরো পানিটাকে এভাবে আমরা লিখলাম এ বি। এখন এটার মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর একটা অক্ষ কল্পনা করলাম। এখন এটা দেখতে এরকম লাগছে এ বি। এখন এই বরাবর এটাকে যদি এরকম করে ঘোরানো হয়, এই ঘোরানো হয়, তাহলে আবার বিটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে আসবে। তো তাহলে এই বরাবর আমরা কি করলাম, 180 ডিগ্রি কোণে ঘোরালাম, তখন আবার এই পাশের বিটা বাম পাশে চলে আসলো। তো এখন বলছে যে পানির অণুর প্রতিসাম্য ক্রিয়ার সময় অণুর পরিবর্তন করব, মানে ঘোরাবো, সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুকে এইচ এ এবং এইচ বি দ্বারা চিহ্নিত করলাম। আর পানিটাকে ওয়াই জেড অক্ষ বরাবর পড়ে, ওয়াই জেড অক্ষ বরাবর বলতে গেলে এই যে আমরা এভাবে লিখি অনেক সময়, তিনটা যদি অক্ষ থাকে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো অথবা এই যে এরকম করে লিখছে সে, এই পাশটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এখন আমরা করব কি, যে এই উপরেরটা যে যেহেতু জেড, এই জেড বরাবর ধরে, এই পাশে ওয়াই ছিল, ওয়াইটাকে এই জেড বরাবর এই জেড বরাবর থাকবে, ওয়াইটাকে ঘুরায়া এই পাশে নিয়ে আসবো, ওয়াইটা তখন এই পাশে চলে আসবে। তার জন্য বলছে ওয়াই জেড অক্ষ বরাবর যদি পরিবর্তিত করি, তাহলে জেড, জেড অক্ষ বরাবর 180 ডিগ্রি যদি কোণে ঘোরানো হয়, তাহলে পানির দুই রকম চিত্র পাওয়া যায়। এই দুই রকম চিত্র পাওয়া গেল ঠিকই, কিন্তু প্রথম চিত্র আর পরের চিত্র কিন্তু একই রকমই হলো। প্রথম চিত্র এবং পরের চিত্র একই রকমই হলো। যেহেতু এখানে দুইটাই হাইড্রোজেন, আমরা এ বি নাম্বারিং করেছি ঠিকই, কিন্তু যদি হাইড্রোজেনকে তো আর এ বি মানে নাম্বারিং করেছো ভালো কথা, কিন্তু হাইড্রোজেনের গায়ে তো কোনো রং নাই যে এখন তুমি ঘোরানোর পরে চিনতে পারবে যে আসলে আগেরটা না পরেরটা। ঘোরাছো ঠিক, তাহলে ঘোরানোর ফলেও কিন্তু আবার কি হলো, যৌগটা আগের মতোই মানে দেখতে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা, যেহেতু আমরা একটা অক্ষ বরাবর করলাম, তাহলে অক্ষ হতে পারে একটা রেখা, একটা বিন্দু অথবা তল বরাবর, যখন আমরা এই পরিবর্তনগুলো করব অথবা লক্ষ্য করব এই তল বরাবর বা বিন্দু বরাবর, সেইগুলাই হচ্ছে প্রতিসাম্য উপাদান। আর প্রতিসাম্য উপাদান বরাবরই প্রতিসাম্য ক্রিয়াটি সংঘটিত করা হয়। প্রতিসাম্য ক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। এখানে বলছে ট্রান্সলেশন, অপসারণ ক্রিয়া, ঘূর্ণন হতে পারে, প্রতিফলন হতে পারে। তো এখান থেকেই আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে পারি, কি প্রতিফলন মানে হচ্ছে যেমন আয়নার সামনে রাখলে আমরা আমরা খেয়াল করি যেরকম করে, যখন আমরা ডি আর এল আঁকাতাম, মাঝখানে এরকম দাগ দিতাম, বুঝাইতাম এটা ডি এটা এল, তাহলে সেক্ষেত্রে কি করতাম,
যে এখানে যে যৌগটা থাকতো এই যৌগর ঠিক বিপরীত ছবিটা ডান পাশে আঁকাতাম, তাই না? এটা ঠিক বিপরীত ছবিটা ডান পাশে আঁকাতাম, অর্থাৎ সেক্ষেত্রে এটা হলো প্রতিফলন ছিল আর কি। আর একটু আগে যেমন আমরা করলাম, এই যে এরকম করে ঘোরালাম, এটা হলো ঘূর্ণন ক্রিয়া করলাম। তাহলে এই প্রতিসাম্য বিষয়টি বোঝার জন্য আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে ট্রান্সলেশন, ঘূর্ণন, প্রতিফলন, বিপরীত অপারেশন বা উৎক্রম ইত্যাদি। তো তার মধ্যে প্রথমে এখানে চলে আসছে অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য, সিএন। এটা মনে রাখবে যে এটা সিএন দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর প্রতি রিফ্লেকশন হলে আর লেখা থাকবে, ইনভার্সন মানে বিপরীত। আস্তে আস্তে এখানে আসছে ঘূর্ণন প্রতিফলন, আবার ঘূর্ণনও হবে প্রতিফলনও হবে, সেটাও আছে। এবার চলে আসলো, এবারই ঠিক আসলো প্রতিসাম্য উপাদান, এখান থেকে শুরু। তো প্রতিসাম্য উপাদান গুলা কি তাহলে বলো, প্রতিসাম্য উপাদান জিনিসটা কি আবার সংক্ষেপে? বিন্দু রেখা তল যার সাপেক্ষে প্রতিসাম্য ক্রিয়া সংঘটিত হয়। সংগঠিত হয়। তাহলে এই জিনিসগুলাকে আহ এখানে প্রতিসাম্য ওখানে তো সংক্ষিপ্ত ছিল, আরো আছে যেমন ঘূর্ণন, তল, আহ অপ্রকৃত অক্ষীয় পরিবর্তন, কেন্দ্র মানে বিন্দু, অভেদ, সমবর্ততা, অভিন্নতা মানে আইডেন্টিটি এলিমেন্টস, এগুলা এই পাঁচটা হলো প্রতিসাম্য উপাদান। এগুলো মনে রাখতে হবে আর কি, কারণ পরবর্তীকালে একটু পরেই আমাদের এটা লাগবে। প্রথম ক্লাসটা আমাদের এই ভূমিকাগুলা, এই ছোট ছোট বিষয়গুলা বোঝার জন্য চলে যাবে আর কি। প্রথমে তাহলে আবার ক্লিয়ার করি, প্রতিসাম্য বিষয়টা কি? প্রতিসাম্য বিষয়টা কি বাকিরা? পুরবি, প্রতিসাম্য বিষয়টা কি বলো, বলতে পারবা? যখন কোনো অণু বা কোনো বিষয় কোনো ও, বস্তুর দুই বা ততোধিক যে দিক থাকে সেটা পৃথক করা যায় না, সেটাই প্রতিসাম্য। কাছাকাছি হচ্ছে, দিক না। এই ওরিয়েন্টেশন মানে দিক না, সেটা হলো তাদের একটা গঠন। ধরো এখানে একটা আমরা প্রজাপতি আঁকালাম, প্রজাপতির এই দুই পাশে পাখা আছে। এখন আমরা এই পাশটা এবং এই পাশটা দেখতে কি একই রকম, ফলে এটাকে যদি আমরা ঘুরাই, এটা যদি ঘুরাই, তাহলে এই বাম পাখাটা ডান পাখার দিকে চলে আসবে। কিন্তু চলে আসার পরেও কি হবে, উম, মানে কোনো আর একটা, পার্থক্য করা যাবে না। আর একটা, মনে করে এটা ছিল, এটা মনে করি এই পাশে এ ছিল, এ পাশে বি ছিল। এখন যদি আমরা ঘুরাই, ঘোরানোর ফলে এটা এই পাশে, বি চলে আসলো এই পাশে, আর এ চলে আসলো এই পাশে, ফলে এই যে দুইটা অভিবিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা অভিবিন্যাসকে আসলে ওইভাবে কোনো পার্থক্য করা যাচ্ছে না। ফলে আমরা এই কাজটা কিভাবে করলাম, মাঝখানে একটা রেখা কল্পনা করলাম, বা এটাকে আমরা অক্ষ বলতে পারি। এই অক্ষ বরাবর এই যে ঘুরালাম, এই যে ঘুরালাম যেটা, সেটা হলো আমাদের ক্রিয়া। ঘুরালাম কি, এই ঘুরালাম এটা হলো কি? ক্রিয়া। আর এই ঘুরানোর জন্য আমরা কি বেছে নিলাম, একটা রেখা বেছে নিলাম বা একটা অক্ষ বেছে নিলাম। হ্যাঁ, তাহলে এইটাকে বলে প্রতিসাম্য উপাদান। তাহলে এই যে দুইটা যে আলাদা আলাদা, এই আলাদা আলাদা আমরা গঠন তৈরি করলাম, একটা এ একটা বি, আর একটা বি একটা এ, এই যে দুইটা আলাদা আলাদা গঠন তৈরি করলাম, যেটা দেখতে কিনা একই রকম, এটা হলো প্রতিসাম্য। এটাকে বলছে প্রতিসাম্য। আর এটা করার জন্য, যে এটারই একটা ভিন্ন রকম ওরিয়েন্টেশন তৈরি করার জন্য আমরা কি করলাম, ঘুরালাম। এই ঘোরানোটা হলো ক্রিয়া। আর এই ঘোরাতে গিয়ে আমরা কি বরাবর ঘোরালাম, একটা অক্ষ বরাবর ঘোরালাম। তাহলে এখানে অক্ষটা হলো কি, উপাদান। উপাদান। সবাই কি বুঝতে পারলে? অনেকে আসেনি। এটা কিন্তু কঠিন ক্লাস আর কি, হ্যাঁ। আর এই ক্লাসটা আমি আহ, আহ, মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারবো। এই অংশটা আমার একটু পড়া ছিল আর কি আগের থেকে। তাহলে এই দুইটা চিত্রটা কি, এই দুইটা চিত্র
দুইটা ওরিয়েন্টেশনটা কি? প্রতিসাম্য। এই দুইটা চিত্র কি? প্রতিসাম্য। প্রতিসাম্য। আর এই চিত্র থেকে এই চিত্রটা কিভাবে আসলাম? ঘোরানোর ফলে। এটা কি? ঘোরানোর ফলে। প্রতিসাম্য ক্রিয়া। হ্যাঁ। ক্রিয়া। আর ঘোরালাম কিসের কিভাবে বা কিভাবে ঘোরালাম? একটা অক্ষ বরাবর। অক্ষ অক্ষ বরাবর, এটা তাহলে প্রতিসাম্য উপাদান। উপাদান ওইরকম করে অক্ষ, কেন্দ্র, তল এরকম বিভিন্ন বরাবর এই কাজটি করা যায় আর কি। তখন এইগুলাকে আলাদা আলাদা প্রতিসাম্য উপাদান বলা হবে আর কি। এরকম এরকমও হতে পারে যে একই যৌগের মধ্যে অক্ষ আছে, তলও আছে, বিন্দু আছে। তো যত রকম হবে এগুলো হচ্ছে আহ, প্রত্যেক একটা যৌগের অনেক রকম মানে অপশন আসতে পারে। একই যৌগের অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্যতা থাকতে পারে, তল প্রতিসাম্যতা থাকতে পারে। তখন আমাদেরকে প্রশ্ন করে কি, যারা ধরো বলো পানির প্রতিসাম্য উপাদানগুলি লিখো। মানে অর্থাৎ পানির মধ্যে কি থাকতে পারে, মানে এটা কি শুধুমাত্র একটা অক্ষ আছে, অক্ষ বরাবর ঘোরানো যায়, না তল আছে, না বিন্দু আছে, সেটা প্রত্যেকটা জিনিসই পানির ক্ষেত্রে দেখাতে হবে আর কি। প্রশ্নটা বুঝতে পারলে? একটা যৌগ দিয়ে যদি বলে যে এর প্রতিসাম্য উপাদানগুলি লেখো, তার মানে ওটার মধ্যে মানে ওই যৌগটাকে কত রকম ভাবে তার বিন্যাসটাকে করা যায়। ওটাকে ঘুরিয়ে করা যায় অক্ষ বরাবর, ওটার মধ্যে কিন্তু কোনো তল আছে, বা ওটার মধ্যে কোনো এমন কোনো বিন্দু আছে যে বিন্দুটাকে কল্পনা করলে ওই ওই যৌগের একাধিক ওরিয়েন্টেশন পাওয়া যায়। তখন সবগুলাই লিখতে হবে। তো তাহলে প্রতিসাম্য উপাদানগুলোর নামগুলা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো আমার লাগবে, যে এস এন, সি এন, এই যে এখানে সিগমা, এখানে আই, এখানে ই, এগুলা লাগবে, পরবর্তীকালে আসবে। মানে এখন একটু যদিও তোমাদের মানে যেহেতু ফাইনাল পরীক্ষা, কিন্তু তারপরে এটা বুঝতে গেলে ছোট ছোট পয়েন্টগুলো আগে বুঝে নিয়ে তারপরে মেজর কাজে যেতে হবে আর কি। তো প্রথম হলো অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য। অক্ষীয় ঘূর্ণন প্রতিসাম্য, তো এটা অলরেডি আমরা বুঝে ফেলেছি। যেমন পানির ক্ষেত্রে আমরা এইচ এ, এ এ এবং বি এরকম চিত্র ছিল প্রজাপতির মতো। এই পাশে এ ছিল, এই পাশে বি ছিল। আমরা কি করলাম, এটাকে ঘুরিয়ে এই পাশে বি, এই পাশে এ তৈরি করলাম। আর এটা ঘোরানোর জন্য 180 ডিগ্রি কোণে যে ঘোরালাম, এটা হলো অ্যাকশন মানে ক্রিয়া। আর এটা ঘুরাইছি হচ্ছে আমরা একটা অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর, ফলে এটা হচ্ছে তার একটা আহ আহ, উপাদান। এটাকে সি এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রাথমিক অবস্থায় ওয়াই জেড বরাবর ঘোরালে, এটা পারলে এটা আগেও বলা হয়েছে। এবং আহ, যদি আমরা এটা 90 ডিগ্রি কোণে ঘোরাতাম, তাহলে কিন্তু ওইটারও একটা চিত্র পাওয়া যেত, কিন্তু সেটা আর একটার সাথে আরেকটার মতো হতো না। প্রথম অংশ আর একটা আরেকটা মানে যদি আমরা এখানে 180তে না ঘুরিয়ে যদি 90 ঘুরিয়ে থেমে যেতাম, তাহলে যে ছবিটা পাওয়া যেত সেই ছবিটা এই আগেরটার মতো কিন্তু হতো না। তাহলে 180তেই ঘোরাতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, পানির আবর্তন এর ক্ষেত্রে ক্রিয়া সংখ্যা হলো 2। কারণ কি, যদি আমরা প্রথমে 180 ডিগ্রি কোণে ঘুরাই, তারপরে আবার 180 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে আবার প্রথম আগের অবস্থা মানে এই যে এই যোগটা প্রথমে যেমন ছিল ঠিক সেরকম এখানে চলে আসলো। তাহলে কয়বার ঘোরানো লাগলো? 2বার। তো একটি অণুর উপর প্রতিসাম্য ক্রিয়া ততক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল থাকবে ততক্ষণ অণুর যে কনফিগারেশন প্রাথমিক এর সমতুল না হয়। অর্থাৎ প্রথমবার মানে যেরকম ছিল প্রথম অবস্থায়, কতবার আমি ঘোরাবো, যতবার না ঘোরানো পর্যন্ত সেটা আগের অবস্থায় না যাবে ততবার ঘোরাতে হবে, সেটা এখানে বলছে। তো সেক্ষেত্রে কিভাবে হচ্ছে যে এন 360 ডিগ্রি বাই কিউ, কিউ হচ্ছে প্রতিসাম্য কোণ। তাহলে আমরা যদি 180 ডিগ্রি কোণে ঘোরাই, 180 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা 2বার ঘোরা লাগবে, 2বার ঘোরানো লাগবে। তাহলে এখানে সি এন হলো C2, সি এন মানে হলো C2। তার মানে যদি বলে পানিতে একটা প্রতিসাম্য উপাদান আছে, আহ, কি উপাদান? কেন্দ্রীয়, এই যে কি নাম দিয়েছে এখানে, অক্ষীয় ঘূর্ণন। অক্ষীয় ঘূর্ণন সি এন, তাহলে এখানে পানির ক্ষেত্রে সি এন, এনটা কত বলো? এনটা 2। এইটুকুন কি বুঝতে পারলে কিনা বলো? এই ছোট ছোট জিনিস কিন্তু এটা এটা বোঝানোর পরে তারপরে আমি এই যা কঠিন যে সমাধান সেখানে যাওয়া লাগবে। হ্যাঁ।
এই মায়া বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আস্তে আস্তে এই বুঝলে তখন এটাই লাগবে। এটা আবার দেখাবো, এটার একটা চিত্র আছে এটার। ওইটা খুবই মজার একটা ওয়েবসাইট আছে, সেখান স্যার, থেকে বলো। অ্যামোনিয়ার ক্ষেত্রে 120 ডিগ্রি আর পানির ক্ষেত্রে 180 ডিগ্রি, এটা কিভাবে? হ্যাঁ, সেটাই তো আমরা দেখাবো। ও, এটা আস্তে ঠিক আস্তে তো আছে। যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তো পানির ক্ষেত্রে 180 ডিগ্রি যে হচ্ছে সেটা কি এখনো বুঝতে বুঝতে কি পেরেছো? পানির ক্ষেত্রে যে 180 ডিগ্রি জি স্যার। কি জি করে স্যার। বুঝলে, কি করে বুঝলে বলো? পানির ক্ষেত্রে 180 ডিগ্রি বুঝলে কি করে? স্যার 180 ডিগ্রি ঘুরালে সেটা পূর্বের অবস্থায় আসবে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা, এখানে তো তুমি দেখতে পাচ্ছ না, এটা একটা কল্পনা করতে হচ্ছে। মনে করো তোমার কাছে একটা বই আছে, এই বইটা তুমি কি করলে, প্রথমে তোমার দিকে বইয়ের উপরের অংশ, বইয়ের নাম লেখা আছে, মনে করো জৈব বর্ণালিমিতি, এটা তোমার দিকে রাখলে। এখন এটা 180 ডিগ্রি ঘোরালে এবার বইয়ের কোন অংশে আসলো? ক্যামেরা কি ওপেন হয়েছে? জি স্যার। স্যার তাহলে হইব, কি বলে, মনে করো এই যে বইটা, পিছনটা আসবো। হ্যাঁ এখন এটা এটা মনে করো তোমাদের দিকে আছে। এখন এটা এইরকম ঘোরালে, আস্তে আস্তে ঘোরাতে 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 এই অবস্থায় আসলো। তাহলে এটা কত ডিগ্রি ঘোরাইলাম? 180। 180। 180। 180 ঘোরালাম, তারপরে আবার যদি 180 করে ঘুরাই, তখন তো পূর্বের অবস্থা ফিরে ফিরে আসবে। পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন তাহলে অ্যামোনিয়ারটা যদি বুঝাই, মনে করো অ্যামোনিয়ারটা বুঝাইলাম। অ্যামোনিয়ারটা কি দিয়ে বোঝাবো, মানে কি আছে, আচ্ছা, অ্যামোনিয়ারটা কি দিয়ে বোঝানো যায়, দেখি ওখানে কোনো জিনিস আছে কিনা। কলম, আরেকটা কলম লাগবে। দুইটা, হ্যাঁ পেয়েছি, তিনটা কলম পেয়েছি। তো এই যে এটা ভালো বোঝা যাবে আর কি। উম, এবার দেখতে পাচ্ছ এবার? জি স্যার। স্যার। তো আমার তো একটু নতুন নতুন। এই যে আবার, এখন এটা মনে করো পানি, পানির অণু, পানির অণু। এখন আমরা করলাম কি, প্রথমে এরকম করে 180 ডিগ্রি কোণে ঘুরাইলাম, তখন এটা কি হলো, এই পাশে চলে আসলো কালো কলমটা। আবার 180 ডিগ্রি কোণে ঘুরাইলাম, তখন এটা আগের অবস্থায় ফিরে আসলো। এখন অ্যামোনিয়ার আকৃতি কেমন মনে আছে? এই এসএসসি লেভেলে পড়ছো অ্যামোনিয়ার আকৃতি, পিরামিড, পিরামিড মনে আছে? জি স্যার। স্যার। এই যে ধরো পিরামিড আকৃতি, মনে করো যে এই যে আমি পিরামিড আঁকাইছি এটা, ঠিক আছে? এই যে পিরামিড এরকম দেখতে, কিন্তু এরকম রাখলে, এই যে এটা এরকম বইয়ের উপরে রাখলে, এই যে দেখো এরকম করে বইয়ের উপরে রাখলে পিরামিডের মতো আকৃতি সৃষ্টি হবে। এখন তাহলে তুমি বলো যে ধরো তোমার তোমাদের দিকে ধরে এলাম, এই যে তোমাদের দিকে, এই যে এই যে কালো অংশটা এই পাশে আছে। এখন আমি করলাম কি, প্রথমে ঘুরাইলাম, এবার দেখো কালো অংশটা মাঝখানে চলে আসছে, স্যার। মাঝখানে চলে আসছে। এখন এই বামে লালটা, লালটা বামে আসলো। এইভাবে যদি ঘোরাতে থাকো, এইভাবে ঘোরাতে থাকলে যে একবার এখানে এরকম আছে, এখান থেকে ঘোরালে এই পাশে, তারপরে আবার আরেকবার ঘোরালে, এইভাবে ঘোরাতে ঘোরাতে কত ডিগ্রি, কতবার ঘোরালে এই পাশে আসবে। তো 3 বার। হ্যাঁ 3 বার। তাহলে যদি এটা যেহেতু মনে করো এটার যদি চিত্র দেখো, এটা যদি পুরোটা এই রাউন্ডটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে 3 ভাগে ভাগ করলে যে মাঝখানের গ্যাপটা এখন কত ডিগ্রি মনে হচ্ছে তোমার এরকম? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে 120 দিয়ে যদি ভাগ করো, তাহলে 3 আসে। এই 3 বার ঘোরালে তখন কি হবে? তখনই পূর্বে অবস্থা ফিরে পূর্বের আসবে। অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, তাহলে একটু কি ধারণা পাওয়া যাচ্ছে? স্যার। জি জি স্যার। আচ্ছা, তো আবার আমরা এখানে আসলাম যে
120 আর এই যে অ্যামোনিয়ার যে 120, সেটা কি একটু বোঝা গেল? জি স্যার। জি তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি লিখতে হবে? সি এর সাথে এন, মানে এখানে কি C3। তাহলে তোমাকে যদি বলে যে অ্যামোনিয়াতে C3 অক্ষ বিদ্যমান, অ্যামোনিয়ার যে উপাদান আছে এই উপাদানগুলোর মধ্যে আরো অনেক উপাদান থাকতে পারে। অ্যামোনিয়ার মধ্যে এই ধরো আমরা এখানে অক্ষীয় ঘূর্ণন নিয়ে কাজ করছি, CN নিয়ে কাজ করছি, অক্ষীয় ঘূর্ণন। তারপরে আরো তো অনেক ছিল, তল প্রতিসাম্য ছিল, কেন্দ্র প্রতিসাম্য ছিল, সেগুলোও অ্যামোনিয়ার মধ্যে থাকতে পারে। আপাতত আমরা একটা দৃষ্টিকোণ থেকে ভাবছি যে এখানে আছে। তো তারপরে অক্ষীয় ঘূর্ণনের শ্রেণী বিভাগ আছে: প্রধান অক্ষীয় ঘূর্ণন, সাধারণ, সেকেন্ডারি অক্ষীয় ঘূর্ণন। যে সকল অণুর CN বলছে ঘূর্ণন অক্ষ ছাড়া অন্য ধরনের অক্ষ আছে সে ধরনের কতিপয় অণুর উদাহরণ আমরা এবার দেই। তো কিরকম? যেমন BX3 বোরন ট্রাইহ্যালাইড, এক্স এর জায়গায় ক্লোরিন বা ফ্লোরিন কল্পনা করো। ঠিক বোরনের ক্ষেত্রে কি করলাম, মাঝখানে বোরনটাকে কল্পনা করলাম। একটু আগে যেমন অ্যামোনিয়াকে ঘুরাইলাম, কোনটাকে সেন্টারে রেখে অ্যামোনিয়াকে ঘুরাইলাম? নাইট্রোজেন। নাইট্রোজেনকে সেন্টারে রেখে। তাহলে নাইট্রোজেনকে সেন্টারে রেখে যখন আমরা ঘুরালাম, তখন আমরা 120 পেলাম এবং আমরা C3 অক্ষ পেয়ে গেলাম। ওই একই রকম ভাবে বোরনকে সেন্টারে রেখে আমরা ঘুরালাম, C3 অক্ষ পেয়ে গেলাম। তো ওই একই রকম ভাবে আবার আমরা একটু ভিডিওটা অন অন করি আর কি, তাহলে দেখতে সুবিধা হবে। শেয়ারিং করে, হ্যাঁ, তো একটু সুবিধা হবে। তাহলে যখন তুমি এই জিনিসটাকে 120 ডিগ্রি কোণে ঘোরানোর কথা ভাবছো, যখন ভাবছো 120 ডিগ্রি কোণে ঘোরানোর কথা ভাবছো, তখন মনে করো যে ইয়া দেখছো না, এই চিকেন চিকেন ললি, মাঝখানে একটা ঠিক স্টিক দেওয়া থাকে না, দেখছো? জি স্যার। স্যার। হ্যাঁ, তো স্টিক দেওয়া থাকে না, এই যে মনে করো যে এটা হলো একটা স্ক্রু ড্রাইভার। এখন বলো তো যে একটু আগে যে অ্যামোনিয়াকে ঘুরাইলাম, তো এই যে এই স্টিকটা কোন বরাবর দিলে ওরকম করে ঘোরানো যাইতো? কোন বরাবর? এটার কোন বরাবর আমি এই স্টিকটা দিব? এটা মনে করো স্টিক, তাহলে কিভাবে দিতাম? এইভাবে দিতাম নাকি এইভাবে হুম। মাঝখানে দিয়ে এরকম হ্যাঁ, করে, মাঝখানে। এইভাবে মাঝখানে এরকম করে দিলে এটা কিন্তু ঘুরতো এরকম, জি নাকি না? স্যার। ঘুরতো। তাহলে এখন এখন কল্পনা করো, এইটাকে যদি আমরা অক্ষ মনে করি, এইটা এটাকে ধরে ঘুরাবো, তাহলে কিরকম হইতো এবার? এটা ঘুরাবো, এই যে এটা, এই একটা কলম ঘুরাবো, একটা কলম আগে তো মাঝখানে রেখে এভাবে ঘুরাইছি, কিন্তু একটা কলম ঘুরাবো, এই কলমটা তাহলে কিভাবে ঘুরবে? এটা যদি এরকম করে পাক দিই, তাহলে আমাদের এই যে এই দুই কলম ধরো নিচে আছে, এরকম করে যদি ঘুরাই, তাহলে কি হবে? আস্তে আস্তে এরকম করে ঘুরবে। আবার যদি এই কলম ধরে যদি ঘোরানো যায়, তাহলে এই লাল কলম ধরে তো ঘোরানো যাবে না? জি স্যার। আচ্ছা, লাল কলম ধরে যদি ঘোরানো যায়, তাহলে এই যে এই সাদা এই কলমটা ধরেও তো ঘোরানো যাবে। তাহলে কত রকম করে ঘোরানো গেল? এই যে মাঝখানে এটা কল্পনা করলাম, নাইট্রোজেনকে কল্পনা করলাম, তারপরে কালো কলমটা কল্পনা করলাম, লাল কলমটা, 4 ভাবে। 4 ভাবে ঘোরানো যাচ্ছে। তো ওই প্রথম যেটা ছিল ওইটা হলো, প্রথম যে ঘুরাইছিলে সেটা ওটা হলো অক্ষীয়। অক্ষীয়। আর পরবর্তীকালে যেগুলো হলো সেকেন্ডারি। তাহলে প্রথমে এটা হলো জেনারেল অ্যাক্সিস হলো। এবার দেখো ওই যে এই যে তীর চিহ্ন বুঝাইছে, মানে হচ্ছে যে মনে করো এই যে একবার X1, মানে এটা যদি ফ্লোরিন হয় তাহলে একবার ওই ক্লোরিন বরাবর ঘুরাইছো, তারপরে এই ক্লোরিন বরাবর ঘুরাইছো, আবার এই ক্লোরিন বরাবর ঘুরাইছো, তখন এটা 180 ডিগ্রি পানির মতো তখন কল্পনা করতে হচ্ছে। পানির মতো মনে করে যে H2O, মনে করো যে এইচ এইচ, আর এই পাশে আর একটা মনে করো ছিল। এখন যখন আমরা ঘোরাচ্ছি, মনে করো এই হাইড্রোজেনটাকে রেখে এই দুটাকে ঘোরাচ্ছি, আবার যখন এটাকে স্থির রাখছি তখন এই দুইটা ঘুরছে, আবার যখন এটাকে স্থির রাখছি তখন এই দুইটা ঘুরছে। তাহলে সেক্ষেত্রে
টু অক্ষ, যেটা 180 ডিগ্রি কোণে ঘোরালে আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে কি বলে? সি টু অক্ষ। সি টু অক্ষ। তাহলে সি টু, এটার নাম আবার, তাহলে ওর একই যৌগের C3ও আছে, আবার C2 আছে, কিভাবে বলো? আচ্ছা, আমি যদি মাঝখানে এরকম করে ঘুরাই, এভাবে 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 ঘুরাই, তাহলে ওটা কি অক্ষ? C3। সি জি। C3, এই যে, ঠিক আছে, এইভাবে C3। আর যদি একটা একটা মনে করো যে এই ইয়েটাকে, একটা আমি এই লাল কলমটাকে ধরে এই অবস্থায় আছে, প্রথমে যদি 180 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে কলমগুলো এই পাশে চলে গেল। হুম। আবার 180 ডিগ্রি কোণে ঘোরালে আবার আগের অবস্থায় আসলো। তাহলে এরকম করে এই একটা কলম ধরে ধরে যদি ঘুরাই, তাহলে সেক্ষেত্রে এটা কোন C2। অক্ষে হচ্ছে? C2 অক্ষ, মানে 180 ডিগ্রি কোণে ঘোরালে আগের অবস্থায় ফিরে আসবে আর কি। যখন নাইট্রোজেনের সাপেক্ষে ঘুরাবো তখন C3, আর যখন হাইড্রোজেন ঘুরাবো তখন হইব C2। C2, এই তো বুঝতে পারছো। তো এগুলা এরকম করে থেমে থেমে মানে পড়াতে হয়। আর এমনিতে এইগুলা হচ্ছে যে অনেকে বোঝাতে পারে না আর কি। হ্যাঁ, এগুলো ছবি দিয়ে করে করে বোঝাতে হয়, তো এই জন্য কষ্ট হয় আর কি। যারাই পড়ায় মোটামুটি আমি দেখছি যে আমরাও যখন পড়েছি তখন অনেকে এগুলা বলতে পারে। এখন আস্তে আস্তে একটু ধারণা আসলো। এখন যদি যোগটা আরো বড় হয়, তাহলে সেক্ষেত্রে আরো মানে কি হয় তখন, এই যে অক্ষগুলো আরো বেশি বেশি হয়। তো এখানে একটা যোগ, এই যোগের কথা ভাবো, যে এই প্রজাপতির মতো যদি হয়, তাহলে এটার কি হবে? C2 অক্ষ লেখা আছে, এখানে লেখা আছে C2 লেখা আছে। তাহলে এটা কি বুঝলে কিনা? C2। জি স্যার। জি স্যার। না তাহলে C2। C2, C2, কিন্তু C2 কয়বার? দেখো C2X লেখা আছে। XYZ। হ্যাঁ, তাহলে C2X লেখা আছে। তো এটা বোঝানোর জন্য এভাবে বোঝায়। এই যে, এই যে এটা বোঝায়। মনে করো হাতে একটা জিনিস আছে, এইরকম এইরকম পাতলা জিনিস আছে। তো আমরা করলাম কি, পাতলা জিনিসের এই বরাবর রড দিলাম, এখানে রড দিয়ে দিলাম। হ্যাঁ, এটা রডটা মানে কি, এটা হলো অক্ষ। ঠিক আছে, অক্ষ। তাহলে এখানে ঘোরাতে পারছি না? এরকম ঘোরাতে পারছি এদিক বরাবর। জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার রডটা এদিক দিয়ে দেবো, এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে। তাহলে কি এদিকেও ঘুরবে না আবার? হ্যাঁ। ভালো করে খেয়াল করো। একবার এদিক দিয়ে দিচ্ছি, তখন এইভাবে ঘোরাচ্ছি, এই পাশে দিয়ে। হ্যাঁ, এই পাশে ঘোরাচ্ছি, এইভাবে এমন করে সোজা করে রেখেছি এইভাবে। তাহলে এখন ঘুরবে কিভাবে? এভাবে। হ্যাঁ, এটা ঘোরাটা বুঝতে পারছো কি? জি স্যার। এবার দেখো, এটা এভাবে রাখলাম, এইভাবে রাখলাম। এবার এই রডটা অন্য দিক দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে দিলাম। এখন ঘুরবে কিভাবে? এইভাবে। তাহলে কি দুইটা ঘূর্ণন কি একরকম হলো? স্যার এখানে মানে উপর দিয়ে X অক্ষ বরাবর ঘুরতেছে, হুম। একবার মনে Y করো অক্ষ যে এই বরাবর বই, ঘুরতেছে। এই বই। হুম। হ্যাঁ, এই যে বই, আমি এখন ধরে আছি। মনে করো কি অক্ষ, এটাকে তুমি এক্স অক্ষ ধরো, মনে করো আমি এক্স অক্ষ বরাবর X। ধরেছি। তাহলে এটা কি ভাবে ঘোরানো যাচ্ছে? এইভাবে। হুম। হ্যাঁ, এবং সেটা কয় ডিগ্রি? 100, 180। একশো 80। আশি, আবার 180, তাহলে আগের অবস্থায় আসলো। আচ্ছা, হুম। এবার এবার আবার এদিক দিয়ে ধরলাম, এবার এরকম করে ধরলাম, এরকম এরকম। এবার কি ঘোরানো যাচ্ছে না? জি স্যার। তাহলে আগের ঘোরানো আর পরের ঘোরানো কি একরকম? না, না। ঘূর্ণন আলাদা। হ্যাঁ, তাহলে কিন্তু ইয়া কয় ডিগ্রি? এ 180, 180 ডিগ্রি। আবার 180। হ্যাঁ, তাহলে দুইবার। মানে C2। তাহলে এই জিনিসটা বুঝলাম। তো এরকম করে এই এই C2টাও আবার একাধিক C2 থাকতে পারে। এক্স অক্ষ বরাবর C2, ওয়াই অক্ষ বরাবর C2, সেটাও থাকতে পারে। এখানে ইথিলিন নিয়ে কাজ করছে। ইথিলিনের C2 অক্ষ আছে। ইথিলিনের C2X অক্ষ আছে, আবার ইথিলিনের C2Y অক্ষ আছে, সেটা বোঝাচ্ছে। যাই হোক, তো সেটা এই যে একটা সূত্রের সাহায্যে এটা নির্ণয় করছে। প্রধান অক্ষীয় ঘূর্ণনের অক্ষরীতি জেড অক্ষ বরাবর ধরা হয়।
এবং প্রতিসাম্য ক্রিয়ার ক্ষেত্রে ঘূর্ণন কোনো মান সম্পূর্ণরূপে শূন্য হয় না, কিন্তু শূন্যর দিকে ধাবিত হয়। একে নিম্নোক্তভাবে দেখানো যায়, এটা দরকার নাই। এখানে এই থ্যাটার মানটা যদি শূন্য হয়, এটার মান যদি শূন্য হয়, তাহলে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয় আর কি। উম, এই সেটা বোঝাচ্ছে যে শূন্যর দিকে ধাবিত হয়, যদিও শূন্য হয় না, শূন্যের দিকে যদি ধাবিত হয় তাহলে সেক্ষেত্রে এটা ইনফিনিটি হয়। মানে যদি এরকম হয় যে মনে করো যে আহ, উম, মনে করো 10 ডিগ্রি কোণে ঘোরাতে হবে, 10 ডিগ্রি কোণে যদি ঘোরাতে হয়, এমন একটা বড় যৌগ 10 ডিগ্রি কোণে ঘোরাতে হবে, তাহলে 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে কতবার ঘোরাতে হবে আর কি? অসংখ্যবার। ওই জন্য বলছে যে এই নিচের এই কোণটা যত ছোট হবে, শূন্যের দিকে যাবে, তত এটা ইনফিনিটি, মানে অসংখ্য বার ঘোরানো লাগবে আর কি। হুম হুম। কেন্দ্রীয় আহ কেন্দ্রীয় অক্ষীয় ঘূর্ণন বোঝা গেল কিনা? সিএন সম্পর্কে তোমাদের কোনো ধারণা, মানে আগে যে ধারণা ছিল সেই ধারণা বা বর্তমানে যে ধারণা একটু উন্নত হলো কিনা আর কি? জি স্যার। স্যার। ওকে। তারপরে আমরা আরেকটা পড়ি, পড়ার পরে আমার একটা ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা যাব, গিয়ে দেখবো। তো তল প্রতিসাম্যটা এবার খেয়াল করি। তল প্রতিসাম্য মানে কি বোঝাচ্ছে, যে যদি কোনো অণুর আহ, একই তল বরাবর প্রতিফলিত হয় এবং অণুর প্রাথমিক গঠনের সমতুল্য বিন্যাস হয়, তাহলে যেরকম করে অক্ষ কল্পনা করলে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমরা তল কল্পনা করব। হুম। এবং সেই তলটা কি প্রতিফলন, মানে তুমি এখন চিন্তা করবে যে আয়না রাখা হয়েছে, আয়না আয়না রাখলে কি হবে? তো প্রতিফলন হওয়া লাগবে, তাই না? প্রতিফলন কোথায় হয়? যেমন আমরা হলো যখন আয়নার মধ্যে আমরা নিজের ছবি দেখি, ওইটাকে কি বলবো আমরা? প্রতিফলন বলি, তাই না? তাহলে যদি একটা যৌগের সামনে তুমি একটা আয়না রেখেছো, তো এমন ভাবে রেখেছো, এমন তল বরাবর সেটা রেখেছো যে এক পাশের অংশ ঠিক আর এক পাশের অংশের মতো, তাহলে সেটার মধ্যে একটা তল কল্পনা করতে হবে। তো পানি এবং প্রতিসাম্য তলটাকে সিগমা দ্বারা সূচিত করা হয়েছে। প্রতিসাম্য তলটাকে কি দ্বারা সূচিত করা হয়েছে? সিগমা দ্বারা, তাই না? ওই যে উপরে, এই যে দেখো, সিগমা দ্বারা। তাহলে পানির মধ্যে কেন্দ্র আছে, সরি অক্ষ আছে, সেটা আমরা বুঝছি। এখন পানির মধ্যে আবার তল আছে কিনা সেটা দেখি আমরা। মনে করো এখানে আমরা একটা ডট ডট লেখা আছে, আগে যদিও দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু এটা ডট ডট দিয়ে এটা অক্ষ বোঝায় নাই, এটা একটা তল বোঝাইছে। তো যদি এই বরাবর যদি আমরা একটা আয়না রাখি, তাহলে এই এইচ এর ছবিটা ঠিক বি এর সাথে মিলে যাবে আর কি। তখন আয়নার মধ্যে কি হয়, যে আমরা জানি যে আহ, ডান মানে ডানের যৌগটা ডান হাতটা বাম হাতের মতো হয়ে যায়, ফলে বিটা এই এই বাম পাশে চলে আসছে। তাহলে প্রথমবার যদি প্রতিফলন করায়, তাহলে যে চিত্র আসবে, ওইটাকে যদি আবার প্রতিফলন করায়, তাহলে আবার আগের মস্ত অবস্থায় ফিরে আসবে। তো বলছে যে পানির দুটি প্রতিসাম্য তল আছে। দুটি মানে কিভাবে হলো? প্রথমবার এবং পরের বার। একটি তলে পানির অণুর 3টি পরমাণু অবস্থান করে, একই তলে, সেম তলে 3টি পরমাণু অবস্থান করে। এই তলটি আহ, বলছে এই তলটি অপর তলের উপর লম্ব, এই তলটি আরেকটা তলের উপরে লম্ব। সিগমা ভি, এইচ এ ও বি কোণকে দ্বিখণ্ডিত করে, এই কোণকে দ্বিখণ্ডিত করে। অপর প্রতিসাম্য তলটি হলো দর্পণ তল, যা উলম্ব, মানে ভার্টিক্যাল, এই জন্য ভি এখানে ব্যবহার করছে অক্ষের উপরে। আর একটা এইচ হচ্ছে হরিজন্টাল তল। H2O দুইবার প্রতিফলনের ফলে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এটা একটু ভিডিওর মতো করে না দেখালে এটা বুঝতে পারবে না। আমরা এটা এটা ওপেন করি, তারপরে একটা ইয়ে দেখাবো। তো এই এইটারই, এইটা মনে করো পানি। হ্যাঁ, এটা পানি, এই যে পানি, এই এই যে পয়েন্ট গুলাতে পরমাণু মনে করো। এই পয়েন্টে কে আছে? হাইড্রোজেন। এই পয়েন্টে কে আছে? হাইড্রোজেন। আর ওই পয়েন্টে কে আছে? অক্সিজেন। অক্সিজেন। তো
তল বুঝতে পারছো না তো, এই জন্য মনে করে এই যে বইয়ের হচ্ছে যে একটা উপরের একটা অংশ, হ্যাঁ, এটা একটা তল। আমি যদি এখানে দিই তাহলে এই তলের সাথে লেগে যাচ্ছে না? জি তিন স্যার। তিনটা পরমাণু কি বইয়ের কভারের সাথে লেগে গেছে না, তিনটা পরমাণুই? জি স্যার। এইটা একটা তল, এই হলো একটা তল। এই যে এটা একটা তল। তাহলে এই তলে কি আছে, তিনটা পরমাণু কি একই, তিনটা পরমাণু কি আছে তলের উপর, একই তলের তলের, সাথে। একই তলের সাথে। এই যে মনে করো বই, এই বইয়ের সাথে একই তলে আছে। এখন আমি এই বইটাকে যদি তল মনে করি, এখন আমি এরকম করে তল মনে করলাম এইভাবে, ভালো করে দেখো তো, এইভাবে, যে এটাও কি একটা তল হতে পারে না, এই যে এইভাবে? জি স্যার। তখন কি হচ্ছে, মাঝখানের যে একটা। কোণটা, মাঝখানের যে কোণটা হুম, তো দুই ভাগে ভাগ হচ্ছে না? জি স্যার। তাহলে এখানে কয়টা তল পাচ্ছ? এই একটা তল, একটা, দুইটা। আর একটা তল, একটা তল আর একটা তলের সাথে কিভাবে আছে? লম্ব বরাবর। এই তলের সাথে এই তল কিভাবে আছে? লম্ব বরাবর। এই বইটাকে তল মনে করো, তাহলে এই একটা তল, যখন এই তলে কি আছে, তিনটা পরমাণুই তলের সাথে আছে, আর এই তলের মধ্যে দুইটা, এই কোণটাকে দুই ভাগে বিভক্ত করছে, এবং একটা তল আর একটা তলকে কি করছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি করে। ফলে একটাকে আমরা ভার্টিক্যাল বলছি আর একটাকে হরিজন্টাল বলছি। হরিজন্টাল। সিগমা বি আর সিগমা এইচ। হ্যাঁ, তো এগুলো বুঝো, তারপরে আস্তে আস্তে আবার আসবে আর কি। ওকে, একটু, আমি এখন একটা ওয়েবসাইটে যাব, ওইটা এখনই এভাবে আর বই দিয়ে আর বোঝাবো না, বই দিয়ে বোঝাবো না। এগুলা মানে পড়াতে লাগলে তখন হচ্ছে কি ভালো লাগে, কিন্তু এই সময় লাগে। সিমেট্রিক টিউটোরিয়াল, ওয়াটার, ওকে, দেখো, তো মজা লাগবে এটা দেখতে। হুম, দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ একটা? অক্সিজেনের এখন দেখো কি মজার জিনিস, বলো। একটু আগে কলম দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা কি? পানি। পানি, বুঝতে পারছো? পানির হলো আহ, অক্ষীয় ঘূর্ণন ছিল। পানির স্যার। অক্ষীয় ঘূর্ণন ছিল। জি স্যার। জি স্যার। ওটার নাম কি ছিল? C2। C2। একটু। এই দেখো C2, এই যে দেখো একটা স্টিক দিছি, স্টিক দেখছো, স্টিক? জি স্যার। এই যে স্টিক বরাবর কি ঘোরাচ্ছি, কেমন ঘুরছে না? জি স্যার। এটার নাম C2 কেন হলো, এই ঘূর্ণনটার নাম কেন? অক্ষীয়, অক্ষীয় আর আর 180 ডিগ্রি, তার জন্য C2। মনে করো যে এই যে এই হাইড্রোজেনটাকে ঘুরায়া আমি নিচে নিয়ে আসলাম, কয় ডিগ্রি ঘুরলো? 180। 180। আবার ঘোরায় নিচে নিয়ে আসলাম, তাহলে কয় ডিগ্রি হলো? 180। 180। ফলে কয়বার ঘোরানো লাগলো? দুইবার। দুইবার। দুইবার ঘোরানো লাগলো। তাহলে এই হলো C2। C2 বুঝছো না, বোঝো নাই? জি স্যার। স্যার বুঝছি। এখন পানির মধ্যে আবার কি আছে, তল প্রতিসাম্য তো আছে নাকি? কেন্দ্র তো গেল, হুম। হ্যাঁ, তল প্রতিসাম্য তল। গেল, ওটাকে কি দ্বারা প্রকাশ করে, সিগমা। সিগমা। আহ তা এখন মনে করো এই যে তল, মাঝখান বরাবর তল, দেখছো? এই যে বই ধরলাম যেভাবে, জি বই স্যার। যেভাবে ধরলাম, দেখছো? হ্যাঁ, জি স্যার। স্যার। এটার তল কয়টা থাকবে, এই পানির কয়টা তল আছে? দুইটা। দুইটা না, এটা কোন তলটা যেটা কোনকে দুই ভাগ করে? দুই ভাগ করে।
আচ্ছা, আর একটা তল কি বললাম? আর একটা তল বই দিয়ে কি দেখালাম, দেখি মনে আছে কিনা। 3টা বিন্দু স্যার ওই তলের উপরে থাকবে, একই তলে থাকবে। দেখো তো বুঝতে পারলে কিনা। জি স্যার। হ্যাঁ, অনেক মজার না এটা? জি স্যার। এবার কি তল বুঝতে পারছো? তল, তল বুঝতে পারছো? হ্যাঁ। এই যে জি দেখো, স্যার। এই যে দেখো, দেখছো কি সুন্দর ভাবে বোঝা যাচ্ছে দুইটা তল। এইটা মনে করো আমরা মানে আমি নিজে এটা নিয়ে স্টাডি করেছি আর কি, বুঝছো? এটা নিয়ে একা একা পড়তাম। তারপরে এই যে বই দিয়ে যেগুলো দেখাইলাম, সেগুলাও যখন এই মনে করো এই ওয়েবসাইটের সন্ধান যখন পাইনি, তখন আমরা ওই বই দিয়ে জিনিসটাকে, তারপর অনেকটাই হতো বই, ছোট ছোট মানে কাগজের টুকরা, এগুলো তৈরি করলে এগুলো বোঝানো যায় আর কি। তাহলে এবার এবার কি হলো, কয়টা তল আছে? দুইটা তল। হ্যাঁ, একটা হলো এক্স এক্স জেড, বা একটা মনে করো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এরকম আর কি। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, যে এই পানির এখানে যে ভাষাটা লেখা আছে, যে একটি তলে পানির অণুর 3টি পরমাণু অবস্থান করে, এইটা যারা ক্লাস করবে না তাদেরকে, এই যে মনে করো আমি দেখাইলাম, এটা কি বুঝবে? আর একটি তলে এই যে কোণকে দ্বিখণ্ডিত করে। হ্যাঁ, জি স্যার। এটা তো একটা আগে হলো লাগতো। ভার্টিক্যাল আর একটা হলো হরিজন্টাল। এই যে এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, স্যার। তাহলে বলছে, হ্যাঁ বলো। বলো। বুঝতে পারছে, এটাই বললো স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। ওকে, তাহলে যে এখানে দুইটা তল এখানে ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছে, এটা আমাদের আর দেখার দরকার নাই। ভার্টিক্যাল তল, হ্যাঁ, ডাইহেড্রাল তল, আর একটা আছে ডাইহেড্রাল তল, সেটা লাগলো সিগমা ভি আছে, সিগমা ডি আছে, এটা হলো ডাইহেড্রাল, আর একটা এইচ হলো হরিজন্টাল, সেটা আমরা আবার পরে দেখব। এরপরে আছে অপ্রকৃত অক্ষীয় প্রতিসাম্য। এটার নাম হলো অপ্রকৃত অক্ষীয়, এটা আবার অক্ষ এবং আবর্তন প্রতিসাম্য। তো এগুলার আবার মানে সব যৌগের যে সবটা থাকবে তা না। এটার তোমার মনে করো এই যে যে কনফরমেশন যদি থাকে, যেমন ইথেন, তখন আবার এগুলা আসবে। হ্যাঁ, তখন আস্তে আস্তে এস এন। অপ্রকৃত, তাহলে বলছে অপ্রকৃত আবর্তন 2 ধাপে সম্পন্ন হয়, একে আবর্তন প্রতিফলন অক্ষ বলা হয় এটার নাম। এক্ষেত্রে প্রতিসাম্য ক্রিয়ায় প্রথম ধাপে একটি প্রকৃত আবর্তন ঘটে, আর দ্বিতীয় ধাপে আবর্তন অক্ষ লম্বভাবে বিদ্যমান একটি তলে তার মানে ঘটে। অর্থাৎ উপরের যে দুইটা আমরা অপশন বুঝাইলাম, একটা হচ্ছে আহ, অক্ষীয় ঘূর্ণন, হ্যাঁ, একটা হচ্ছে অক্ষীয়, এই যে বললাম প্রথমটা কি, সি এনটা কি, সি এনটা কি, অক্ষীয় ঘূর্ণন। অক্ষীয় ঘূর্ণন। ঘূর্ণন। অক্ষীয় ঘূর্ণন। তো সেই অক্ষীয় ঘূর্ণনের ক্ষেত্রে ধরো আমরা এরকম করলাম, প্রথমে ঘুরাইলাম, তারপরে আবার ঘুরাইলাম, 2বার মনে করো। এই কাজটা না করে যদি এরকম করি, প্রথমে ঘুরাই আর পরের বার প্রতিফলন মানে আয়নার মধ্যে রাখি, প্রথমবার ঘুরাইলাম, পরের বার এই যে পরের যে অংশটা আমরা তল, তলের কথা যেটা বললাম, তল, তল প্রতিসাম্য, তার মানে দুইটার মিশ্রণ যদি করি, যে প্রথমে একবার ঘুরাই, ঘোরানোর পরে যেটা আসলো সেটাকে আমরা কি করি, তলীয় আয়নার প্রতিসাম্য, সামনে। আয়নার সামনে রাখি, তলের হিসাব করি, প্রথমটা ঘোরানোর হিসাব করি আর পরেরটা তলের হিসাব করি। তখন যদি এই যৌগটা আগের যৌগের মতো হয়, তখন এটা হলো অপ্রকৃত অক্ষীয় অক্ষীয় আবর্তন। আবর্তন। আবর্তন তার মানে এখানে জিনিসটা ওই জন্য বলছে এটার নাম আবর্তন প্রতিফলন অক্ষ বলা হয়। আবর্তন মানে যে প্রথমটা ঘূর্ণন, আর প্রতিফলন মানে আয়নার মতো এই চিত্রটা কল্পনা করতে হবে তলের সাহায্যে। তো এখানে এটার ছবিটা দেখায়নি, এখানে ছবিটা দেখায়নি, এবং যেটা বুঝাইছে সেটাও স্পষ্ট না, তার জন্য আমরা চলে গেলাম আমাদের যেহেতু একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা কিসের, ইথেন, তাই না? ইথেন না, ইথেনের আমরা একটা স্যার। করি আর কি। তো এটা দেখে কি প্রথমে এরকম করে ছিল, এই যে এইটা ছিল এইটা, হ্যাঁ, কেমন লাগছে এটা দেখতে? এই যে এইগুলা কি, এই যে এগুলা এগুলা কি বলো তো?
হাইড্রোজেন। হাইড্রোজেন। আর এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা, এই যে দেখো না, একটা দুইটা তিনটা চারটা হুম। পাঁচটা ছয়টা, সেই ছবিটা হলো এটা। তো এখানে আবার কি অবস্থায় আছে, এখানে হলো মানে আহ, মানে পিছনে পিছনে আছে, আর এখানে হলো এটা দুইটা আছে, ইথেনের আরেকটাও ইক্লিপস। আছে, আর আর ইক্লিপস। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আমরা ইমপ্রপার রোটেশনের একটা দেখি। ঠিক আছে, ইমপ্রপার রোটেশন। তো যাই হোক, এই হলো ইথেন। ছবিটা দেখে বুঝতে পারছো যে এটা হলো একটা ইথেন, তাই কি না? এটা হলো একটা ইথেন। তো ইথেনটাকে আমরা মনে করো ঘুরাবো। তো এখন আমরা একটু দেখি কিভাবে ঘটনাটা ঘটাচ্ছে, যে এখানে দুইটা জিনিস আছে, দুইটা একটা জিনিস আছে। অক্ষীয় আর একটা হ্যাঁ, তল। হ্যাঁ, দেখো অক্ষ আছে না, ওই যে ওইটাই তো বললাম, একটা অক্ষ আছে, একটা একটা তল আছে। তল আছে আর কি। তাহলে যদি এরকম হয় যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, প্রথমে আমরা কি করলাম, একটা ঘোরালাম। মনে করো কথা কথা কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে, যেহেতু এটা 3 আছে তার মানে 120, মনে করো 120-এ ঘুরাইলাম। হুম। 120-এ, ভালো করে এটা মনোযোগ দিও সবাই। সবাই আছে কি না চলে গেছে বিরক্ত হয়ে? না ক্লাস তো মজা লাগতেছে, বিরক্ত কেন হবে? কঠিন জিনিস তো। আচ্ছা, আজকে কে জানি না আসেনি, রাতে তো ছিল। কি বাবুর মায় নাই? ও আচ্ছা, ওদের দেখে নিতে বললো যে এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। আছি, আসলাম। আচ্ছা, তো এই যে দেখো, উম, মনোযোগ দাও। মনে করো এই এই পাশে ভালো করে খেয়াল করো তো, ডান পাশে, এই যে ডান পাশে, হ্যাঁ, এটা কি উপরে না? আর এই বাম পাশেটা এটা নিচের দিকে না? জি স্যার। আচ্ছা, এই অবস্থায় মনে করো 100 আহ, 120 ডিগ্রি কোণে ঘুরাবো। হ্যাঁ, তাহলে 120 ডিগ্রি কোণে যদি ঘুরাই, এখন কি হলো? সামনেরটা পিছনে গেছে আর পিছনেরটা সামনে আসছে। আচ্ছা, এখন করব কি, তাহলে প্রথমে কি হলো, রোটেশন করলাম, ঘুরাইলাম, অক্ষ বরাবর ঘুরাইলাম। ঘোরানোর পরে এবারে তল বরাবর, তল, ওই যে তল, আয়নার মতো তল। তাহলে যদি তলের হিসাব করি, তাহলে আয়নার কি হয়, ছবিটা ডানের ছবি বামের ছবি এরকম হয়ে যায় না, উল্টা হয়ে যায় না? হুম। তাহলে এখন এখন আবার খেয়াল করে, এখন আবার ওইভাবে ধরে রাখতে হবে, তাছাড়া আবার আমি বলতে তা এখন দেখো তো কি অবস্থা আসলো। এটা নিচে, এটা উপরে। তাহলে এখন আমরা এরকম করে আমাদেরকে দেখতে হবে, যদি এই অবস্থায় থাকে, মনে করো এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, আবার ঘোরালে কি হয়, এটা নিচে, এটা উপরে। হুম। তাহলে আমরা আমাদেরকে এখন ঘুরায় ঘুরা দেখতে হবে যে 120 না কত, কততে ঘোরাতে হবে আগে, কততে ঘোরানোর পরে আমাকে আবার তলের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটা এখন যে অবস্থায় আছে, মনে করো এই অবস্থা থাকুক, আমরা ঘোরালাম, এই অবস্থায় নিয়ে আসলাম, এই অবস্থায় এরকম আছে, এটা উপরে। এগুলো কালার নাম্বার দেওয়া থাকলে সব থেকে ভালো হতো, মানে এগুলো সবই তো হাইড্রোজেন একই রকম লাগছে। এরপরে যদি আমরা উল্টাইতাম, তাহলে যদি এরকম উল্টানোর পরে যদি মানে সেমই প্রথম আসছে। প্রথম ছবিটা যেরকম ছিল ওই রকম আসে, তাহলে আমরা এটাকে বলছি ইমপ্রপার রোটেশন। অর্থাৎ এখানে দুইটা জিনিসই আছে, মানে রোটেশনও আছে, আবার তলও আছে। তল আছে। তাহলে চিত্র এখন বলো। দেখা করে ভালো বোঝা হ্যাঁ, গেছে। হ্যাঁ, তাহলে এখন বলো যে এই ইমপ্রপার, এই অপ্রকৃতীয় অক্ষীয় আবর্তন এস এন, এটার মানে কি? এখানে ঘূর্ণনটাও করতে হবে অক্ষ বরাবর, আবার আবার তল বরাবর তল বরাবর করতে। প্রতিফলনও করতে হবে আর কি। হুম। এই জন্য এটার নাম হলো ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস, এস এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এন গুলা কিভাবে নির্ণয় করা হয় সেটা বলছে, যেমন ইথেন অণু 120 ডিগ্রি কোণে 3 বার আবর্তন করে এবং প্রতিফলন 2 নং কনফিগারেশন পাওয়া যায়। চিত্র থেকে স্পষ্ট বোঝা যায় যে অণুতে পরমাণুর অভিবিন্যাস 2 থেকে 3-এ
2 এবং 3 সদৃশ্য নয়। C3 অক্ষ মানে 3 বার এবং সিগমা কোনটি নিজে অণুটির প্রতিক্রিয়া প্রতিসাম্য ক্রিয়া নয়, তবে এদের সম্মিলিত একটি ক্রিয়া অণুটিকে প্রতিসাম্য ক্রিয়া। অর্থাৎ এই যোগের ক্ষেত্রে আমরা তো শুধু একবার ঘোরাইলাম, একবার না, মানে 3 বার ঘোরানোর পরে তারপরে যদি আবার উল্টা করা হয় তাহলে এটা মানে আগের অবস্থায় ফিরে আসবে। এজন্য এস এর সাথে এনটা 3 লাগানো আছে, এস এন। এস এর সাথে 3 লাগাইলাম আর সি এর সাথে 3 লাগাইলাম, দুইটার মধ্যে পার্থক্য কি? সি এর সাথে 3 লাগালে তো স্যার ওটা তো এই যে কি বলে অক্ষীয়। 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 সেক্ষেত্রে শুধুমাত্র 3 বার ঘোরালেই হয়ে যাবে, কিন্তু এস এর সাথে 3 লাগালে এটা 3 বার তো ঘোরাবেই, 3 বার তো ঘোরাবে, ঘোরানোর পরে আবার কি করবে? তল তল বরাবর প্রতিফলিত আবার করতে হবে। আবার হলো যে তল বরাবর প্রতিফলিত করতে হবে, তখন সেটা হবে অপ্রকৃত অক্ষীয়। মানে এটা অক্ষীয়ই বাট অপ্রকৃত অক্ষীয়। বোঝা গেল একটু? জি স্যার, জি অনেকখানি স্যার। বোঝা গেছে। হ্যাঁ, এবার কেন্দ্র আছে, কেন্দ্রটা সহজ আছে। হ্যাঁ, কেন্দ্র যে এরকম করে কেন্দ্র এ বি সি কেন্দ্র কেন্দ্র পাওয়া যায়, কেন্দ্রটা। তারপরে অভেদ ই, আইডেন্টিটি অফ এলিমেন্ট। একটি অণুতে যে যে 5 প্রকার প্রতিসাম্য উপাদান থাকতে পারে তাদের মধ্যে 2 প্রকার সি এবং এস হলো মৌলিক, বাকি হলো সিগমা আই ই এর হলো ক্রিয়ার ফল। তাহলে সি এবং এস অর্থাৎ কেন্দ্র আর অপ্রকৃত এটা হলো মৌলিক, বাকি অবশিষ্ট যে 3টি উপাদান সিগমা অর্থাৎ প্রতিফলন, তলীয় প্রতিফলন, তারপরে আইটা হলো এই যে কেন্দ্রীয়। হ্যাঁ, আইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেন্দ্র, আই দ্বারা। আই হলো কেন্দ্র এবং সবশেষে হলো ই। অবয়ব। এগুলা বলা হয় আর কি, কোনো বস্তু বা অণুর উপর কোনো প্রকার প্রতিসাম্য ক্রিয়া সম্পাদিত না হলে এটা অভেদ ক্রিয়া হয়, এবং একটি অণুর উপর কোনো প্রতিসাম্য ক্রিয়া সম্পাদিত না হলে অণুটি যেমন ছিল তেমন থাকে। তাই প্রত্যেকটি অণুর কমপক্ষে একটি প্রতিসাম্য উপাদান থাকবে, তা হলো অভেদ। মানে কোনো যে অণুটার কোনো কিছুই নাই, তার মানে ধরে নিতে হবে যে তার কোনো প্রতিসাম্য উপাদান নাই, মানে হচ্ছে কি? নাই মানে কি? মানে হলো অভেদ। নাই মানে অভেদ, মানে অভেদ তো থাকবেই আর কি। তাহলে যদি পানির যদি তোমাকে প্রতিসাম্য উপাদান লিখতে বলে, পানির এই মুহূর্তে আমরা যতটুকু শিখলাম H2O, এই H2O এর যে C2 আছে সেটা কি তুমি বুঝেছো? জি জি স্যার। স্যার। H2O এর যে সিগমা প্রতিফলন আছে এটা বুঝেছো? জি জি স্যার। স্যার। এখন মনে করো যে এগুলো তো আছেই, কিন্তু মানে কোনো কিছুই না থাকলে তাও তারপরেও কি থাকবে? একটা ই। অভেদ। ই। তার মানে এই পানির এটাও থাকবে আর কি, মানে ইটা ও কমন প্রত্যেকটার থাকবেই। তো এখন আমরা এই যেখানে যাই তাহলে ভালো বুঝতে পারবে। ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে দেখো এই যে দেখো আই লেখা আছে এখানে, আইডেন্টিটি। হ্যাঁ, ওইটা হলো ই। এই আইডেন্টিটি ই। মানে ওটা হলো কমন। আইডেন্টিটি মানে কি? ওটা মানে থাকবে সবারই, মানে কিছু নাই মানে তার আইডেন্টিটি আছে আর ইয়েস। কি। এছাড়াও তার যে যেমন পানির সিটু অক্ষ, এই যে সিটু অক্ষ আছে, সিটু অক্ষ বরাবর পানিটাকে আমরা ঘোরালাম। তারপরে সিটু অক্ষ ছাড়া রিফ্লেকশন আছে, রিফ্লেকশন 2 রকম, আবার এইটা একরকম, আবার আর একটা আছে 3টার একই বরাবর। হ্যাঁ, হুম। তাহলে কি একটু মোটামুটি একটু প্রতিসাম্য উপাদানগুলো আসলো, বুঝে আসলো? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে প্রতিসাম্য উপাদানের মধ্যে কতিপয় সম্পর্ক এখানে দিছে যে কেমন হবে। এবার আসলো বিন্দু গ্রুপ। এই যে বিন্দু গ্রুপ, বিন্দু গ্রুপ কিছুই না, এতক্ষণ যা পড়লে সেগুলাই একটি নির্দিষ্ট অণুর বিন্দু প্রতিসাম্য ক্রিয়ার পূর্ণ সেটকেই বিন্দু গ্রুপ বলে। অর্থাৎ পানির তাহলে কি কি থাকবে? পানির কি কি দেখলাম? একটা দেখলাম C2, আর দেখলাম সিগমা তারপরে ক্লিয়ার সিগমা। ওয়াই জেড, আর একটা সিগমা আছে জেড এক্স, মানে দুইটা দুইটা তল আছে না, দুইটা তল জি আছে। স্যার। তারপরে আরেকটা সবশেষে কি আছে? ই আছে। ই। তার মানে এই পুরো সেটটাই হলো বিন্দু গ্রুপ। আমি কি বোঝাতে পারছি? বিন্দু। জি বিন্দু স্যার। গ্রুপ। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝাতে না পারলে
কঠিন লাগে, কিন্তু এখন তোমাদের একটা বিন্দু গ্রুপের ধারণা আসছে। তাহলে এরকম করে অনেকগুলা যৌগ আছে এখানে, কিছু কিছু যৌগের বিন্দু গ্রুপ গুলা নিয়ে নিয়ে, যেমন আমাদের মিথেন দিয়ে একটু শুরু করি, দেখি কি আছে। মিথেনের বলছে যে চতুস্তলকীয় আকৃতির, প্রতিসাম্য কোনো কেন্দ্র নাই, কিন্তু 4টি ত্রিভাজীয় অক্ষ আছে, 6টি দর্পণ তল আছে। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে বলছে? এটি চতুস্তলক, প্রতিসাম্য কেন্দ্র নাই, অণুটিতে 3 টু C2 অক্ষ আছে, আর 4টি C3 অক্ষ আছে, এবং S4 অক্ষ আছে একটা। S4 মানে কোনটা? অপ্রকৃত। S4 আছে কয়টা? একটা। আবার পাঁচটি কি আছে? সিগমা ডি। সিগমা ডি, ডি কোনটা? দ্বিতলীয়। দ্বিতলকীয়। হ্যাঁ, তাই মিথেনের বিন্দু গ্রুপ হবে টি ডি। এরকম করে সংক্ষেপে বলা যায় বিন্দু গ্রুপ। এরকম সংক্ষেপে। পানিরটা দেখি, পানিরটা বুঝতে পারলাম কিনা। পানিরটা হলো আহ, এরকম ছবি, অপ্রকৃত। এস এন অক্ষ হলো নাই, এস এন নাই। C2 আছে, এটা আমরা আগে বুঝেছি, C2 আছে। 2টি খাড়া তল আছে, তার মানে সিগমা ভি 2টা আছে। এখানে আবার সি, একটা সি ড্যাশ দিয়ে বোঝাইছে, কিন্তু সিগমা হলো ভি এর একটা এক্স ওয়াই, মানে একটা ওয়াই জেড, একটা জেড এক্স, মানে 2টা। তাহলে এই যে একটু আগে যে লিখলাম, সেম। একটু আগে যে লিখলাম, তাই লিখলাম না? জি স্যার। তাহলে এই এই সবগুলার সমন্বয়ে এর বিন্দু গ্রুপ হলো C2V। এটাকে প্রকাশ করা হচ্ছে C2V। C2V, কারণ সিটাই হলো মেন। আর বাকি যে বললাম না যে এই যে ওই ওই ওখানে যে পড়াটা ছিল, যে মেন আর বাকিগুলা হচ্ছে তাদের মিলিত একটা রূপ। এই যে এখানে যে বললাম না যে CN আর SN, এই 2টা হলো মৌলিক, অবশিষ্ট 3টা হলো ইয়া, সেটা হলো সংক্ষেপে। সংক্ষেপে লেখাটা আমরা আমরা আরো আরো সংক্ষেপে লেখাটা কিভাবে লিখছে সেটা আমরা দেখাবো, যে কেন এরকম করে লেখা হচ্ছে সেটা আমরা দেখাবো। আমরা এখন কয়েকটা যৌগের এখন প্র্যাকটিস করে নিই। পয়েন্ট গ্রুপ। পয়েন্ট গ্রুপে যাচ্ছি। ডিটারমিনেশন অফ পয়েন্ট গ্রুপ। লেখাগুলো একটু বড় করি। হ্যাঁ, মনে আসুক। কেমিস্ট্রি, কেমিস্ট ক্লাসিফাই মলিকিউলস অ্যাকর্ডিং টু দেয়ার সিমেট্রি। অর্থাৎ যেমন আমরা বলি, যেমন মিথেনে sp3 সংকরীকরণ, অ্যামোনিয়াতে sp3 সংকরীকরণ। তাহলে আমরা যদি বলি যে আচ্ছা, sp3 সংকরীকরণ যারা, তাদেরকে এক শ্রেণীতে ভাগ করো, তাহলে আমরা যারা যারা এই sp3 আছে তাদেরকে ভাগ করা যায়। এরকম এই সিমেট্রি, যে সিমেট্রি গুলা পড়লাম, অর্থাৎ কেন্দ্র এই সেই, তো যেই যৌগগুলার একই রকম সিমেট্রি আছে সেগুলাকে এক জায়গায় রাখবো। তার জন্য ওই ওই সিমেট্রি গুলাকে সংক্ষেপে একটা আহ, সাংকেতিক অংশ দ্বারা বোঝাতে হবে আর কি। তাই বলছে যে কেমিস্টরা কি করছে, ক্লাসিফাই মলিকুলকে ক্লাসিফাই করতে চায় দ্য কালেকশন অফ সিমেট্রি, মানে সবগুলা একটা যৌগের মধ্যে যা যা সিমেট্রি আছে, কেন্দ্র, অক্ষ, তল, যা যা আছে, এগুলা প্রেজেন্টস ইন মলিকুল ফর্ম গ্রুপ, টাইপিক্যালি কল্ড পয়েন্ট গ্রুপ। তাহলে এই যতগুলা সিমেট্রি আছে, যেমন পানির আমরা বললাম C2 আছে, সিগমা ভি আছে, ভি এর সাথে ওয়াই জেড আছে, ভি এর সাথে এক্স ওয়াই আছে, ই আছে, এই সবগুলাকে একটা গ্রুপের সাহায্যে যখন আমরা প্রকাশ করব, তখন আমরা পয়েন্ট গ্রুপ হবে। বলছে যে why it is called a point group, because all the symmetry elements, points, line, plan will interact at the single point। অর্থাৎ এই এই পয়েন্টটা যদি আমরা লিখি, তাহলে প্রত্যেকটাই এই পয়েন্টের সাথে ইন্টারাকশন আছে আর। সো লেটস লুক দ্য স্পেসিফিক এক্সাম্পল। সে ওয়াটার, হোয়াট দ্য সিমেট্রি অফ এলিমেন্ট। ওয়াটারের সিমেট্রি অফ এলিমেন্ট কি আছে? বলো কি কি আছে? C2, C2, সিগমা, সিগমা, 2টা সিগমা ই, আছে। তারপরে দুটো সিগমা সিগমা, এক্স তারপরে জেড, ই। ওয়াই জেড হ্যাঁ, আর ই। তাহলে তো যে বলছে যে লেটস আমরা একটা এক্সাম্পল ইয়ে করি। তাহলে কি আছে? আইডেন্টিটি, মানে ই সবসময় থাকবে।
টু রিফ্লেকশন, সিগমা দুইটা রিফ্লেকশন আছে সেটাও থাকবে। 1 to 4 রোটেশন অ্যাক্সিস C2, এটাও বুঝেছি। ইন দ্য কমন নোটেশন আঁকা Schoenfels নোটেশন, দিস ইজ নোন অ্যাজ C2V পয়েন্ট গ্রুপ। আসলে মানে এই জিনিসটা একটা মুখস্থ করতে হবে যে এই এই প্রতিসাম্য উপাদানগুলো থাকলে তাকে কি নামে ডাকা হয়। এইটা মানে জানলে তখন তুমি বলতে পারবে যে এটা হলো C2V। অ্যানাদার মলিকিউল বিলংস দ্য C2V, এই একই রকম যেমন পয়েন্ট গ্রুপ ইজ সাইক্লোহেক্সেন ইন দ্য বোর্ড কনফরমেশন, লুক অ্যাট দ্য টু। এই যেরকম এখানে ভালো করে খেয়াল করো, এখানে যেরকম দুইটা তল আছে, এখানেও দুইটা তল আছে, এখানেও একটা পয়েন্ট গ্রুপ আছে, এই যে C2 অক্ষ আছে, এখানেও একটা C2 অক্ষ আছে। তাহলে পানির যে যে উপাদানগুলো ছিল C2, সিগমা ভি, ই, যা যা ছিল, সাইক্লোহেক্সেনেরও তাই তাই আছে। ফলে এই তিনটা জিনিস আইডেন্টিটি, সিগমা এক্স ওয়াই, সিগমা ওয়াই জেড, জেড এক্স আর C2, এই তিনটাকে সংক্ষেপে কি নামে ডাকা হচ্ছে? C2V। এখন একটু কঠিন মনে হচ্ছে যে স্যার এটা তাহলে মনে রাখবো, এটা তো কিছু তো জিনিস মনে রাখতেই হবে তোমাকে, যে যে এই তিনটাকে একত্রে কি নামে ডাকা হয়। তাহলে এগুলো কোথায় পাবো? অবশ্যই আছে ক্যারেক্টারিস্টিক টেবিল। আমরা এখানে যাই, আবার ক্যারেক্টারিস্টিক টেবিলে যাই। হ্যাঁ, এই যে দেখো, দেখছো কত রকম কি আছে। CN গ্রুপ C2 C3 C5 এরকম থাকতে পারে, হ্যাঁ, নন অ্যাক্সিয়াল। CNV C2V 3V এগুলো থাকতে পারে। তারপরে যে ডি লেখা আছে D2H D2 4H ইত্যাদি থাকতে পারে। এখন এক্সাম্পল এখানে দেখি, আমরা আসি, অনেকগুলো বিষয় আছে আর কি। তাহলে পানির কি করলাম? C2V। অ্যামোনিয়ার করলাম C3V। আমরা করলাম কি, এখানে নিয়ে আসলাম C3V। C3V এর মধ্যে কি কি আছে এখানে আমরা দেখতে চাই। ক্যারেক্টারিস্টিক অফ পয়েন্ট অফ গ্রুপ C3V, এখানে এগুলো সব লেখা আছে। কি আছে? C3 আছে, তিনটা আছে সিগমা ভি আছে, ই তো থাকবেই। তাহলে এখানে দেখো C3V, নাম নাম হলো C3V এর অনেক রকম ইয়ে থাকতে পারে, যেমন Z³ X² Y², কিউবিক ফাংশন, কোঅর্ডিনেট, লিনিয়ার ফাংশন Z। এটার নাম হলো C3V। কি থাকবে? ই থাকবে, দুইটা C3 অক্ষ আছে, E3 হবে, দুইটা C3 অক্ষ আছে, তিনটা সিগমা ভি অক্ষ আছে। এবার আবার এদিকে যাই বোঝানোর জন্য, তুমি পানিটা দেখো কিভাবে বলছে। C2V, C2V এর ক্ষেত্রে কি থাকবে? ই থাকবে, হ্যাঁ মনে আছে? C2V কখন নামে? C2V এই নিচের গুলো আপাতত পড়ার দরকার নেই। দেখতে পাচ্ছ কি? এই স্ক্রিন দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি শুধু? হ্যাঁ, দেখতে পাচ্ছি। C2V, দেখতে C2V পাচ্ছি। নামটা কখন আসবে? C2V নামটা তখন আসবে যদি তার ই থাকে কমন, C2 অক্ষ C2 থাকে, সিগমা আর ভি সিগমা দুইটা, ভি দুইটা, সিগমা ভি দুইটা, ঠিক আছে? তখন তার নাম আসবে কি? C2V। 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 আচ্ছা, আমরা অন্য একটা ডি দেখি, মনে করো একটা আসছে, এই এই যে এটা BF3, এই যে একদম কমন লেখা আছে D3H। এই D3H মানে কি বুঝে নি? D3H মানে ই তো কমন থাকবেই, দুইটা C3 অক্ষ থাকবে, C2 দুটো অক্ষ C2 থাকবে, তিনটা সিগমা এইচ থাকবে, হরিজন্টাল থাকবে। আবার এসও আছে, এস কোনটা? এস এস ও যে তল আর অক্ষীয় হ্যাঁ, মিক্স। দুইটা মিলায়, মানে ওটার নাম হলো ইমপ্রপার অ্যাক্সিস, মানে অপ্রকৃত। তারপরে তার সাথে আবার কি থাকবে? সিগমা ভি, সিগমা ভি সিগমা ভি, 3 মানে ভার্টিক্যালও থাকবে, হরিজন্টালও থাকবে, হরিজন্টাল থাকবে। তারপর অপ্রকৃতও থাকবে, C2ও থাকবে, 3ও থাকবে, আর ই তো কমন আছেই।
এই সবগুলো যদি থাকে, কোনো একটা যৌগ অ্যানালাইসিস করে যদি তুমি এই সবগুলো পয়েন্ট পাও, তখন তার নাম দিবা কি? E3H। D3H। হ্যাঁ, এটা কি মানে এটা যারা ক্লাস করছে না তারা কিন্তু সত্যিই বলছে, ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আর কি, ওরা কিন্তু এটা বুঝতেই পারবে না। টিউটোরিয়ালের মধ্যে টিউটোরিয়ালের মধ্যে আমরা এক কাজ করি, এক্সাম্পল অফ মলিকুল, পয়েন্ট গ্রুপ, অ্যাপ্লিকেশন। আমি দেখাতে যাচ্ছি, মানে ওই যে যে যৌগটা দিল, এখানে যাই দেখি টিউটোরিয়াল এখানে কি আছে, improper rotation, methane example of molecule, point group। না, ওই যে ওই যৌগটা আছে কি আছে বি, যৌগটার নাম কি? সিমোটার, সিমোটার বি Cl3। হ্যাঁ, আচ্ছা আমরা এটা এটা একটু দেখে নিই। হুম, এটা দেখলে একটা ধারণা আসবে। তাহলে এটা কয় C3, C3 বুঝছো তো? C3 মানে 120 ডিগ্রি ঘোরাচ্ছে, ঘোরানোটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এবার দেখো C2, আবার এটাকে ধরে ওইটা ঘোরাতে পারবো, ওইটাকে ধরে এটাকে ঘোরাতে পারবো। হুম। এই যে, এখন ক্লোরিনের সাপেক্ষে ঘুরতেছে। হ্যাঁ, তাহলে ওইটা কয়টা কয়টা হবে? তিনটার জন্য তিনটা, তিনটার জন্য তিনটা, C2 তার কয়টা জন্য পাওয়া সি যাবে? টু তিনটা। 3C2। এই যে দেখো এবার, হ্যাঁ হ্যাঁ, ওকে। এই যে তল, এই যে তল, তল দেখো একটা তল, আর একটা কি, ওই যে আরেকটা, আরেকটা তল, আর আর এটাও ভার্টিক্যাল, তিনটাই ভার্টিক্যাল। ভার্টিক্যাল কয়টা পাওয়া যাবে? তিনটা। তিনটা। এবারে যে যে অণু বরাবর যেটা দিলাম আমরা পানির মতো, পানির মতো, এটা সমান সমান, মানে একই তলে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটা কি হরিজন্টাল, এটা কি হরিজন্টাল। হরিজন্টাল, হরিজন্টাল আছে, ঠিক আছে, হরিজন্টাল আছে। তাহলে এবার ইমপ্রপার আছে কিনা দেখি। হুম, তো ওই যতটুকু করছে ততটুকু থেকে তারা D3H, এটা হরিজন্টালও আছে, D3H তার নামকরণ করা হচ্ছে আর কি। তো একটু ধারণা দিলাম যে বোরন ট্রাইক্লোরাইডে, বোরন ট্রাইক্লোরাইডে আমরা কি কি পাইলাম। আহ, উম, এখান থেকে যারা, তাহলে যে প্রথমে ওই দেখো স্টিক দিলাম C3। C3, C3, স্যার এটার যে C3 আছে, এটা যে ক্লাস করবে যারা, তারা বুঝতে পারলো। তারপরে কি C2 আছে, C2 কয়টা সিটু থাকবে? আছে C2 কয়টা? তিনটা। 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 এই যে দেখো, হ্যাঁ, ওই একটাকে দেখো ধরে রাখছে, আরেকটা ঘোরাচ্ছে, আরেকটাকে ধরে, আরেকটাকে ধরে আরেকটা ঘোরাচ্ছে। এই যে, এই যে দেখো, আবার আরেকটাকে ধরে আরেকটা ঘোরাবে। ওকে, হইলো। ওই 3 নাম্বারটাকে ধরে, হুম হুম,
হুম হুম এটা কি বলো, এটা কি, এটা কি? সিগমা কি? তল। সিগমা কি? সিগমা ভি। সিগমা ভি। সিগমা ভি কয়টা? তিনটা। তিনটা। হ্যাঁ, ওকে। হুম এটা সিগমা এইচ। হুম হুম তল হুম তল। তাহলে এই যে এগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব? সেগুলোকে কি বলবো? ডি এইচ কত বলে? TDH। হ্যাঁ, দেখো, এইটা ধরো অনেকটা তোমাদের একটা ধারণা চলে আসছে। ধরো মনে করো যে যে থ্রি D3H, D3H, এই যে D3H, D3H এ গেলাম। D3H এ কি থাকবে? কমন ই থাকবে, হ্যাঁ, C3 থাকবে, তারপরে C2 থাকবে, সিগমা এস থাকবে, সিগমা ভি থাকবে। ঠিক আছে, তাছাড়াও আরেকটাও দিয়েছে সে এস, এটাও আছে, তারা লিখেছে এটাও আছে, ওইটা কোনো ভিডিওতে দেখায়নি, এটাও আছে। স্যার ওকে। ই দেখিয়েছে C4B। হ্যাঁ, কোনটা? C4B। C4V, হ্যাঁ, C4V, C4VAE, C4 অক্ষ আছে, C4 অক্ষ আছে, তারপরে C2 অক্ষ আছে, সিগমা ভি আছে, সিগমা ডি আছে। তাহলে মোটামুটি আমাদের এই যে কিছু যৌগ এখানে দিয়েছে দেখো, এগুলা দিয়ে 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 সেগুলোর নাম দিয়ে দিয়েছে আর কি, সাথে সাথে সিগমা 2H, তারপরে যে D4D, C3V। তাহলে এখন এখন কি মোটামুটি আমাদের তো আর সৃজনশীল প্রশ্ন আসছে না, যেগুলা যৌগ আছে সেগুলার এই যে C2V, এই সমস্ত যে কথাগুলা বলছে তারা, C2H, ইথিলিনের মধ্যে লাস্টে D2H, এই যে বলছে, এটা কি আমরা একটু অনুমান করতে পারছি যে D2H কেন বলছে? জি স্যার, তাহলে অনেক এখন ভালোভাবে বুঝতে পারছি। এটা লিখতে পারবে কখনই, তখন তুমি কি করবা? একটা শকে বা একটা নোট তৈরি করবা যে কখন আমরা D2H বলি, কি কি থাকলে D2H বলি, কি কি থাকলে C2V বলি, এগুলা মানে এই যে কোন কোন জিনিসগুলো থাকলে তাকে আমরা D2H বলবো, কোন কোন উপাদানগুলো থাকলে তাকে আমরা C2V বলবো, তার একটা তালিকা বইতে সম্ভবত নিচের দিকে পাবো। এই যে দেখো, ইথেনের D3D দিয়েছে, D3D দিয়েছে, মানে D3D মানে তার মধ্যে কি কি থাকবে সেগুলাও এখানে লেখা আছে, D3D কখন হবে। তারপরে যেমন সাইক্লোহেক্সেনের কি হবে সেটাও এখানে বলা আছে। তো এই পর্যন্ত হলো আমার ওই যে ইয়াটা ছিল, ও, ও, আমি যেটুকুন পিডিএফ তৈরি করতে পারছিলাম, তোমাদেরকে এই জন্য বলছিলাম পিডিএফ তৈরি করে দিতে। পিডিএফ করে না দিলে এই যে দেখো তোমরা যে ছবি পাঠাইছো এরকম করে ক্লাস করতে একটু কষ্ট হয় আর কি। তো যদি তোমরা সময় পাও তোমরা করো, না হলে আমি পরে করে রাতে ক্লাসের সময় আবার বাকি অংশটা। আমি তাহলে করে দিবনি PDF। হ্যাঁ, পিডিএফ করতে গেলে ওই পিডিএফ ক্যাম স্ক্যানারে, কে পারে ক্যাম স্ক্যানার? কেউ পারো? জাস্ট ছবিগুলো ইম্পোর্ট করে এই যে রোটেট করতে হয়, ওই যে বাঁকা যেগুলো আছে ওগুলো রোটেট করে দিয়ে, তাহলে দেখো অনেকগুলা কিন্তু এখানে আমাদের হয়েছে আর কি, প্রতিসাম্য উপাদান, বিন্দু গ্রুপ টু গ্রুপ গঠনের শর্ত মর্ত। হ্যাঁ, এখন লাস্টের দিকে কিছু হয়েছে যেমন H2S এবং CH পরের প্রতিসাম্য গ্রুপ নির্ধারণ, হ্যাঁ, প্রতিসাম্য ক্রিয়ার শ্রেণী বিভাগ, তল প্রতিসাম্য বলতে কি বুঝো, C2V বিন্দু গ্রুপের চরিত্র তালিকা দেখাও, অনেকগুলা অনেকগুলা কিন্তু হয়েছে, দেখছো একটু ধারণা চলে আসছে আর কি। এখন আরো দু একটা যে প্রশ্ন আছে ভেতরের দিকে গেলে হয়তো হবে। বলো তোমাদের মানসিক অবস্থা বলো। এখন কতটুকু হলো না?
মোটামুটি এই অধ্যায়টার অনেক ভালো বুঝতে পারছি স্যার। এটা তো ফার্স্ট অধ্যায় আমরা রাইখে দিয়েছিলাম সবাই, পড়তে যাই মানে ভালো করে বুঝতে পারতাম না। এটা তো এই তো তোমার অবস্থা। মুখস্থ করলে হবে না, এটা তো ধরো দেখতে হবে, হ্যাঁ, এই জন্য আর কি। যাই হোক, জি স্যার। তুমি পড়ো, আমি আর যদি পিডিএফ করে দিতে পারো, রাতে আবার যখন বসবো তখন ওই বাকি অংশটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।